আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাজী মনির চৌধুরী স্কুল কলেজের ব্যবসায় শিক্ষার শাখা দশম ও এসএসসি 2021 সালে যারা পরীক্ষা, তোমাদেরকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। নতুন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ব্যবসায় শিক্ষা মোহাম্মদ আজিবুর রহমান। আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়, হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায়। এই ক্লাসটি নবম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়। তোমরা যারা দশম শ্রেণী উত্তীর্ণ হয়েছ আর যারা 2021 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য ক্লাসটা প্রযোজ্য। তো তোমাদের তো ইতিমধ্যে আমি খতিয়ান সম্পর্কে আলোচনা করেছি, তবু আজকে আমি হালকা একটু আলোচনা করেই আমরা অঙ্কে চলে যাব। তো এই অধ্যায়ে আমরা খতিয়ান কি সেই জানতে পারবো। খতিয়ান কীভাবে করা হয় সেটা আমরা জানতে পারবো। খতিয়ান থেকে হিসাবে গাণিতিক সূত্রতা যাচাই করা যায় কিভাবে সেটাও আমরা জানতে পারবো। খতিয়ানের গুরুত্ব জানতে পারবো, জাবেদা এবং খতিয়ানের পার্থক্য জানতে পারবো। তোমাদের পঞ্চম অধ্যায়ের যে অধ্যায়টা ছিল সেখানে হিসাব সম্পর্কে বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায় তোমরা জাবেদা নির্ণয় করেছ, পঞ্চম অধ্যায় হিসাবের প্রকারভেদ জেনেছ। তোমাদের নিশ্চয়ই মনে আছে হিসাব 5 প্রকার, সেখানে আমরা দেখিয়েছি হিসাব 5 প্রকার কি। সম্পদ এক কথায় শেষ করা হয়েছে। এখন সম্পদ কোনগুলি সেটা আমরা আলোচনা করেছি, যেমন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, দালান কোঠা, ব্যাংক জমা, এগুলি সম্পদ। দায়, মূলধন হিসাব, ঋণ, ব্যাংক ঋণ, এগুলো হচ্ছে দায়। পাওনাদার হিসাব, এগুলো হচ্ছে দায় জাতীয় হিসাব। মালিকানা সত্ত্ব, প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব, তৃতীয় পক্ষের দায় বাদ দিলে যা থাকে সব মালিকানা সত্ত্ব। আর আয়, একাধিক আয় হতে পারে, সেটা বিক্রয় থেকে আসতে পারে, অন্যান্য আয় থাকতে পারে। ব্যয় তো অভাবেই নেই, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যয় সংগঠিত হয়। এই যে হিসাব 5 প্রকার, আমরা খতিয়ান কেন করব? এই যে হিসাব 5 প্রকার আমরা দেখলাম এখানে। একটি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়, সেটা সম্পদ হতে পারে, সেটা দায় হতে পারে, সেটা মালিকানা হতে পারে, সেটা আয় হতে পারে, সেটা ব্যয় হতে পারে। জাবেদা বইতে বা প্রাথমিক বইতে বা খসড়া বইতে সেটি তারিখে কর্মসারে ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা হয়, কিন্তু এক জাতীয় হিসাবগুলো আলাদা করা হয় না। আর খতিয়ান সেগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেনগুলি সংগঠিত হয়, একই জাতীয় লেনদেনগুলি একই শিরোনামে যে বইটি স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে খতিয়ান বই বা হিসাবের পাকা বই, বা খতিয়ানকে সকল বইয়ের রাজাও বলা হয়ে থাকে। যেহেতু খতিয়ান থেকে হিসাবে গাণিতিক সূত্র জানা যায়, খতিয়ান থেকে ওই প্রতিষ্ঠানে মোট সম্পদের পরিমাণ জানা যায়, মোট দায়ের পরিমাণ জানা যায়, মোট মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়, মোট আয়ের পরিমাণ জানা যায়, মোট ব্যয়ের পরিমাণ জানা সম্ভব হয়। এই জন্যই এগুলির আর্থিক ফলাফল নির্ণয় করা হয়, উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এই হিসাবগুলির উদ্বৃত্ত নির্ণয় করে আমরা রেওয়ামিল প্রস্তুত করি, রেওয়ামিল প্রস্তুত করা সম্ভব হয়। আর এখানে দেখো আমরা এই 5 প্রকার হিসাবটা আমরা যে খতিয়ান স্থানান্তর করব, খতিয়ান 2টি পদ্ধতিতে করা হয়। সেটা একটা হলো টি-সক, আরটা হচ্ছে চলমান যায়। এটা হলো, আমি এখানে একটা টি লিখেছি, দেখো তোমরা খেয়াল করে দেখো। এখানে খতিয়ান 2 পদ্ধতি বা 2টা সিস্টেমে আমরা খতিয়ান করব। সেটা 1 নম্বর হলো টি-সকের মাধ্যমে খতিয়ান করতে পারবো। 2 নম্বর হলো চলমান যায়। আমরা খতিয়ান কীভাবে করি? 2 ভাবে, সেটা হলো টি-সকের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে চলমান যায় পদ্ধতিতে। খতিয়ান 2 ভাবে হয়। খতিয়ান দুই পদ্ধতিতে হয়। খতিয়ান পদ্ধতি হচ্ছে 2টি। খতিয়ান পদ্ধতি 2টি। খতিয়ান করার পদ্ধতি 2টি, টি-সকের মাধ্যমে আর চলমান যানের মাধ্যমে। এই 2 পদ্ধতি আমরা খতিয়ান নির্ণয় করতে পারবো।
তো আমরা এখানে কি লিখেছি, কিটাকে এখন আমরা পূরণ করবো কিভাবে খতিয়ানের মতো হয়। দেখো আমরা বাম দিকে একটা রেখা টানলাম, ডান দিকে একটা রেখা টানি, দুই ভাগে ভাগ করা হবে। প্রথমে টি আঁকলাম, টিটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। দুই ভাগে ভাগ করার পর প্রতিটা ভাগ থেকে 4টা ভাগ হবে। এটা হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এখানে হবে কি তারিখ, এটা হবে বিবরণ বা সংশ্লিষ্ট হিসাব, এটা হবে জাবেদা পৃষ্ঠা, এটা হবে টাকা, এটা হবে ডেবিট পক্ষ বা হিসাবটা হবে ডেবিট সাইড, আর এটা হলো এখানে থাকবে শিরোনাম। যে হিসাবটি করা হবে তার শিরোনাম এখানে লিখতে হবে। হিসাবে কোড নাম্বার লেখা এখানে থাকবে, হিসাবে কোড হতে পারে, হিসাবে এটা ক্রেডিট সাইড। দুইটি দিক থাকে, ছকের দুইটি দিক থাকে, একটা হলো ডেবিট দিক, একটা হলো ক্রেডিট দিক। শিরোনাম থাকবে, যে হিসাবটা আমরা করব। যদি আমরা সেটা যেমন এখানে একটা যেমন ক্রয়, আমরা ক্রয় যদি লিখি তাহলে শিরোনাম লিখতে হবে ক্রয় হিসাব। এখন যত প্রকার ক্রয় আছে সমস্ত প্রকার ক্রয়গুলো আমরা এই শিরোনামের জায়গায় ক্রয় হিসাব হবে। যদি সেটা বিক্রয় হয়, যেমন বিক্রয় নয় তার কাছে বিক্রয়, আমরা যদি এটা বিক্রয় হিসাব করি তাহলে এখানে শিরোনামে লিখতে হবে বিক্রয় হিসাব। যত প্রকার বিক্রয় এখানে আছে সমস্ত বিক্রয়গুলি এই ছকের মধ্যে চলে আসবে। এখানে কিন্তু কমপ্লিট আছে, আমরা কমপ্লিট করে নেই। তারিখ, এটা হবে টাকার ঘর, এটা হলো জাবেদা পৃষ্ঠা, বিবরণ। তাহলে 3 ছকের মধ্যে আমরা কয়টা ঘর পেলাম? একটা ডেবিট দিক, এই দিকে 4টা ঘর, ডান দিকে 4টা ঘর, বাম সাইডেও 4টি ঘর। এইদিকে হচ্ছে ডেবিট দিক, আর এই সাইডটা হচ্ছে ক্রেডিট দিক। উভয় দিকে 4 মোট 8টি ঘর থাকবে 3 ছকের মধ্যে। তাহলে কটা ঘর থাকবে? 8টি ঘর থাকবে। তাহলে আমরা খতিয়ানের 30 ছকটা আমরা বললাম। তাহলে চলো আমরা এখন চলমান যাবে ছকটা নির্ণয় করি। কীভাবে চলমান যাবে? তাহলে আমরা এখানে 2 নম্বর পদ্ধতি ফলো করতেছি। হিসাবের শিরোনাম, হিসাবের কোড নাম্বার। এখানে ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ ভাবে নাই। এখানে দেখো তোমরা চলমান জারির সবটা কিভাবে হয়। প্রথমে তারিখ থাকবে, বিবরণ থাকবে, জাবেদা পৃষ্ঠা থাকবে। এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, ডেবিট পক্ষ আর ডেবিট টাকা, ক্রেডিট টাকা পাশাপাশি থাকবে। আর এই পাশে হবে তোমার যে এটাকে ডেবিট জার আর ক্রেডিট জার, সাথে সাথে ডেবিট জার এবং ক্রেডিট জার এখানে চলে আসতেছে। তো দেখো এখানে 1 2 3 4 5 6 7টা ঘর হয়েছে। চলমান জারি তখন আমরা পাইলাম কটা ঘর? 7টা। সেটা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা পাশাপাশি ক্রেডিট টাকা, ডেবিট জার পাশাপাশি ক্রেডিট জার। তো চলো আমরা একটা চলমান জারের মধ্যে একটা উদাহরণ দেখাই। প্রথম তাহলে দেখো আমরা এখানে করেছি বিক্রয় হিসাব করেছি। বিক্রয় হিসাব কি আসছে? মার্চের এখানে কম আমরা লিখেছি। এখানে কোথায় কোথায় বিক্রয় আসছে? যেমন কেউকের মধ্যে মার্চের 9 তারিখ পণ্য বিক্রয় আছে, ধারে বিক্রয় আছে 8,000 টাকা, সেটা জাবেদা হবে। ধারাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর বিক্রয় কোথায় আছে? মার্চের 20 তারিখ আছে পণ্য বিক্রয়, বাবদ চেক প্রাপ্ত। চেক লেখা যাবে না, সেটা লেখাতে হবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা হিসাব শিরোনামে বিক্রয় এখানে 2টা আছে। খতিয়ানের মূল কথা হলো একই জাতীয় হিসাব যদি সরিয়ে ছিটে থাকে সেটা ওই হিসাব শিরোনামে
ওই বইয়ের মধ্যে ওই খতিয়ান স্থানান্তর করা হয় স্থায়ীভাবে। দেখো এখানে বিক্রয় হলো ক্রেডিট দিক। আমরা এই ছকের মধ্যে ডেবিট দিক আছে, ক্রেডিট দিক আছে, ডেবিট জেড আছে, ক্রেডিট জেড আছে। আমরা কোন হিসাব করতেছি? এখানে হিসাব শিরোনামের নাম হচ্ছে বিক্রয় হিসাব। যত প্রকার বিক্রয় আছে সমস্ত প্রকার বিক্রয় যদি চলমান জেরে নির্ণয় করতে বলে তাহলে আমাদের হিসাব শিরোনামের বিক্রয় হিসাব হবে। অথবা এরকম কোথায় কোথায় বিক্রয় আছে, মার্চের 9 তারিখ, মার্চের 20 তারিখ দুইটা বিক্রয় আছে। এই দুইটি লেনদেন আমরা এখানে জাবেদা আকারে দেখিয়েছি। লেনদেন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয়টা ক্রেডিট, আমরা যে হিসাব করব, যে হিসাব শিরোনামটা লিখবো তার বিপরীত নামটা আমরা এখানে লিখবো। যে হিসাব করতেছি হিসাব শিরোনামটা যেটা হবে সেটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তাহলে আমরা হিসাবের ঘরে ক্রেডিট করে টাকাটা লিখব, তার বিপরীত নামটা হবে এখানে হবে বিপরীত নাম। যে হিসাব করবো সেই হিসাবটা ক্রেডিট দিকে আছে, এখানেও ক্রেডিট দিকে আছে। বিক্রয় মূলত ক্রেডিট, এটা আয়। তাহলে এই আয় শিরোনামটা হচ্ছে বিক্রয় হিসাব। তো মার্চের 9 তারিখ বিক্রয়ের বিপরীত হচ্ছে দেনাদার হিসাব। আমরা এখানে দেনাদার হিসাব ক্রেডিট দিকে লিখেছি 8,000 টাকা, সাথে সাথে ক্রেডিট যে হয়েছে কত? 8,000 টাকা। অতঃপর বিক্রয় আরেকটা আছে 20 তারিখ মার্চের ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিপরীত নামটা আসবে ব্যাংক হিসাব। এর দিকে 5,000 টাকা, এটার সাথে যোগ হয় এই টাকাটা 5,000 টাকা আর 8,000 টাকা, মোট কত টাকা হলো? 13,000 টাকা। তাহলে আমাদের এই বিক্রয় হিসাবে জের কত আসলো? এটা হলো ক্রেডিট জের বা ক্রেডিট উদ্বৃত্ত। এই আয়ের উদ্বৃত্ত হচ্ছে এখানে কত টাকা? 13,000 টাকা। শিক্ষার্থীরা, আমরা এর আগে আমরা দেখানো দরকার ছিল, 30 সপ্তাহ আগে দেখানো দরকার ছিল কীভাবে অঙ্কটা করা হয়, সেটা না দেখে আমি প্রথম চলমান জের দেখেছি। তো আমরা চলো এখন 30 সপ্তাহে দেখাই, তার কোনো সমস্যা না। আমরা ওই মার্চের 9 তারিখের লেনদেন এবং মার্চের 20 তারিখের লেনদেনটা এখানে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা বিক্রয় হিসাবে এখানে রেখেছি। এটা হলো 30 ছকের মাধ্যমে। এর দিকে 4টা করা হয়েছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, অর্থাৎ দুইটা দিক। এটা মাঝ বরাবর ডেবিট দিক, এটা হচ্ছে ক্রেডিট দিক। 4 মোটে 8টা ঘর হয়। আমরা বিক্রি হিসাব করতেছি। বিক্রি হিসাব কোন দিকে থাকে? আমরা কি হিসাব এখানে হিসাব শিরোনাম লিখেছি? কি? বিক্রয় হিসাব। আমরা যে হিসাব শিরোনামটা লিখব ওই হিসাব শিরোনামটা আমাদের ডেবিট ক্রেডিট কোন দিকে আছে? যেমন এখানে বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট থাকে, তাহলে আমরা ওই ক্রেডিট করে চলে যাব। তার বিপরীত নামটা হবে তারিখ হলো মার্চের 9 তারিখ, বিপরীত নাম হচ্ছে দেনাদার হিসাব 8,000 টাকা। বিক্রয় হিসাব এটাও ক্রেডিট 20 তারিখ, তার বিপরীত নাম হচ্ছে ব্যাংক হিসাব, আমরা লিখেছি 5,000 টাকা। এই দুটো যোগ করে হলো 13,000। আমরা এই সমান্তরালে আমরা এখানে 13,000 টাকা লিখবো। এখানে আর কোনো লেনদেন ছিল না, এই পাশে ডেবিটে কোনো লেনদেন ছিল না। এখানে ক্রেডিট দিকে যোগ করা হয়েছে কত? 13,000 টাকা। আমরা ওই টাকাটা আমরা এখানে লিখেছি। এখানে অন্য কোনো লেনদেন যদি এখানে আর 2,000 থাকতো, আমরা এই 13,000 থেকে বাদ দিয়ে আমরা এখানে লিখতাম 11,000। কিন্তু যেহেতু এখানে আর কোনো আমাদের টাকা লেনদেন নাই, সেই হেতু এটা ব্যালেন্সিং উভয় পক্ষের সমান করতে গেলে এখানে ব্যালেন্সিংয়ে ব্যালেন্স শিটে হবে 13,000 টাকা। 13,000 টাকা এখানে আসবে। তাহলে আমরা উভয় পক্ষের সমান করতে হবে। ব্যালেন্সিং মানে দুই পক্ষের পার্থক্য। এদিকে 13,000 টাকা, যেদিকে দুই দিকে ডেবিট দিক এবং ক্রেডিট দিকে কোন দিকটা বড় থাকে টাকার পরিমাণ, ওটা উভয় দিক থেকে দেখতে হবে। যেমন এখানে এই পাশে 13,000 টাকা হয়েছে, এদিকে কোনো টাকাই ছিল না, 13,000 টাকা আমরা এখানে লিখেছি। এই সমান্তরালে এখানে 13,000 কোনো টাকা না লেনদেন না থাকলে 13,000 টাকা হবে। এটা হবে ব্যালেন্স সিডি, অর্থাৎ সিডি মানে ক্যারিড ডাউন, নিচে নিত। ব্যালেন্সিং মানে সমতা আনয়ন করা, উভয় দিকে সমান। ব্যালেন্সিং এর মানে অর্থাৎ সমতা আনয়ন। সিডি হচ্ছে ক্যারিড ডাউন, অর্থাৎ নিচে নিত। আমরা কিন্তু এখানে আনি নাই মাসের শেষ তারিখ, এখানে
2018 সালের মার্চের 31 তারিখ ব্যালেন্সিংটা বা ব্যালেন্সিংটা হবে কোথায়, কয় তারিখে? ওই মাসে লাস্ট 31 তারিখ সিডি হয়েছে। এই 31 তারিখ মাসের সিডি হয়েছে। এটা পরবর্তী তার উল্টা দিকে তার পরের মাসে পহেলা এপ্রিলে চলে গেছে ব্যালেন্স বিডি হিসাবে 13,000। তাহলে আমরা চলমান জানে 13,000 টাকা উদ্বৃত্ত পেয়েছিলাম, ক্রেডিট ব্যালেন্স পেয়েছি। আমরা এই বিক্রয়ের ক্ষেত্রে তাই পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই অধ্যায়ের দ্বিতীয় পদ্ধতি আমি দেখালাম। এখানে একটা অঙ্ক আমি লিখেছি, এটা আমরা ইনশাআল্লাহ চাইবো আগামী ক্লাসে এটা আমরা যাবে দেখাবো। এখানে লিখেছি অঙ্কের মধ্যে ক নাম্বারে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। উক্ত তথ্যের আলোকে একটা খসড়া বই বা জাবেদা বই তৈরি করতে হবে। উক্ত তথ্যের আলোকে 3 ছকে মূলধন হিসাব, আজল হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাব তৈরি করবো। আমরা কটা হিসাব আছে? 1 2 3 4টা হিসাব আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই অঙ্কটা যেটা দেখেছি সেটা নিয়ে আমরা এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখবো। তাহলে দেখো আমরা 3 ছকে অঙ্ক করলাম, চলমান জানে দেখালাম। তো তোমাদেরকে আমার এই ক্লাসে প্রতি গুরুত্ব দেওয়ার জন্য তোমাদেরকে আমি বারবার আহ্বান করছি। আশা করি তোমরা ভালো আছো এবং ভালোও থাকবে আশা করি। আল্লাহ কাছে দোয়া করি তোমরা ভালো থাকো, তোমরা আমাকে দোয়া করো আমাদেরকে, আমরা সকল শিক্ষকদের তোমাদেরকে সেবা দিতে পারি, আমরা স্বতঃস্ফূর্তভাবে তোমাদেরকে পাঠদান করতে পারি। দোয়া করি আমাদের এই সারা বিশ্ব থেকে যেন করোনা পরিস্থিতি আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করেন। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি।